নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই পলিটিক্যাল সায়েন্স উইথ মৌমিতা চ্যানেলে। ইন্ডিয়ান পলিটি পড়ার সময় আমরা প্রায়ই বিভিন্ন অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট কিংবা কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের কথা পড়ি। কিন্তু একটা বিষয় অনেক সময় আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়। কোনো আইন হঠাৎ করে তৈরি হয় না। প্রতিটি আইন একটি রাজনৈতিক প্রয়োজন, একটি প্রশাসনিক সংকট এবং একটি ঐতিহাসিক বাস্তবতার ফল। আজ আমরা এমনই একটি আইন নিয়ে আলোচনা করব যাকে ভারতীয় সাংবিধানিক বিকাশের সূচনা পর্ব বলা হয়, রেগুলেটিং অ্যাক্ট 1773। আমি চাই আজকের এই ভিডিওর শেষে আপনারা শুধু এই আইনের ফিচার্স মুখস্থ করবেন না, বরং এটা বুঝতে পারবেন যে কেন ব্রিটিশ পার্লামেন্ট প্রথমবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল এবং কিভাবে সেই সিদ্ধান্ত পরবর্তী সাংবিধানিক বিকাশের ভিত্তি স্থাপন করেছিল। যদি এই ধারণাটা পরিষ্কার হয়ে যায়, তাহলে শুধু রেগুলেটিং অ্যাক্টই নয়, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টস বোঝাও অনেক সহজ হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা একটা মৌলিক প্রশ্নের উত্তর খুঁজব। 1773 সালের পূর্বে এমন কী ঘটেছিল যার ফলে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের প্রশাসনে সরাসরি হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিল? যখন আমরা রেগুলেটিং অ্যাক্ট নিয়ে আলোচনা করি, তখন 1773 সাল থেকে শুরু করলে একটি গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে যায়। আমাদের ফিরে যেতে হবে আরও কয়েক বছর আগে। 1757 সালের ব্যাটল অফ প্লাসি এবং 1764 সালে ব্যাটল অফ বক্সার, অর্থাৎ পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ, এই দুটি যুদ্ধ শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটায়নি, বরং ভারতের প্রশাসনিক ইতিহাসের গতিপথও পরিবর্তন করেছিল। এই দুটি যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব দ্রুত বৃদ্ধি পায়, কিন্তু প্রকৃত পরিবর্তন আসে 1765 সালে, যখন কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি অধিকার লাভ করে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, দেওয়ানি অধিকার অর্জনের মাধ্যমে কোম্পানি কেবল রাজস্ব সংগ্রহের অধিকারই পায়নি, কার্যত প্রশাসনিক দায়িত্বও গ্রহণ করতে শুরু করে। অর্থাৎ একটি কমার্শিয়াল কোম্পানি ধীরে ধীরে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিতে রূপান্তরিত হচ্ছিল এবং এখান থেকেই একাধিক সমস্যার সূত্রপাত হয়। প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পেল, কিন্তু সেই ক্ষমতার সঙ্গে কি জবাবদিহিতা আর দক্ষতা সমানভাবে বৃদ্ধি পেয়েছিল? ইতিহাসের উত্তর না, আর সেই নায়ের মধ্যে লুকিয়ে রয়েছে রেগুলেটিং অ্যাক্টের প্রয়োজনীয়তা। এখন আমরা সেই প্রশ্নের কাছে আসছি যেখান থেকে রেগুলেটিং অ্যাক্টের প্রকৃত প্রয়োজনীয়তা বোঝা যায়। ব্রিটিশ পার্লামেন্ট কেন 1773 সালে একটা নতুন আইন প্রণয়ন করলো? এই প্রশ্নটির উত্তর শুধুমাত্র রেগুলেটিং অ্যাক্ট নয়, সমগ্র ব্রিটিশ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ। প্রথম কারণ ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কারাপশন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদের মধ্যে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মচারীরা যখন প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করতে শুরু করেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ কোথায়? দ্বিতীয় কারণ ছিল ফিনান্সিয়াল ক্রাইসিস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতের রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেলেও কোম্পানি আর্থিকভাবে সংকটের সম্মুখীন হয়, এমনকি ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে আর্থিক সহায়তার প্রয়োজন হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, একদিকে কোম্পানি ভারতের বিপুল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে, অন্যদিকে সেই কোম্পানি আর্থিক সমস্যায় পড়ছে। এই যে পরিস্থিতি, সেটা ব্রিটিশ পার্লামেন্টের উদ্বেগ বৃদ্ধি করে। তৃতীয় কারণ ছিল ল্যাক অফ পার্লামেন্টারি কন্ট্রোল। 1773 সালের পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রশাসন পরিচালনা করলেও ব্রিটিশ পার্লামেন্টের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল অত্যন্ত সীমিত। কিন্তু প্রশ্ন হলো, একটা প্রাইভেট কোম্পানি কি দেশের প্রশাসন পরিচালনা করতে পারে, অথচ তার ওপর রাষ্ট্রের কোনো কার্যকর নিয়ন্ত্রণ থাকবে না? এই প্রশ্নের উত্তর থেকেই পার্লামেন্টারি ইন্টারভেনশনের সূচনা হয়। চতুর্থ কারণ হলো নিড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট চাইছিল এমন একটা ব্যবস্থা যেখানে কোম্পানি তার নিজের প্রশাসনিক সিদ্ধান্তের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবে। এই সমস্ত কারণগুলো একত্রিত হয়ে 1773 সালে একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদক্ষেপের জন্ম দেয়, যাকে বলা হচ্ছে দি রেগুলেটিং অ্যাক্ট 1773।
এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট মনে রাখবেন, রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য কখনোই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো নয়, বরং উদ্দেশ্য ছিল টু রেগুলেট অ্যান্ড কন্ট্রোল দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইউজিসি নেটে এই কনসেপচুয়াল ডিফারেন্স থেকে প্রশ্ন আসতে পারে। এখনো পর্যন্ত আমরা বুঝলাম যে কেন রেগুলেটিং অ্যাক্ট প্রয়োজন হয়েছিল। এবার আমাদের দেখতে হবে এই আইন বাস্তবে কী ধরনের প্রশাসনিক পরিবর্তন নিয়ে এসেছিল, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্টের মূল প্রভিশনস কী ছিল। এখন আমরা 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ প্রভিশন নিয়ে আলোচনা করব। এই আইনের মাধ্যমে প্রথমবারের মতো গভর্নর অব বেঙ্গল এর পদকে পরিবর্তন করে গভর্নর জেনারেল অব বেঙ্গল পদ সৃষ্টি করা হয়। এই নতুন পদের প্রথম অধিকারী ছিলেন ওয়ারেন হেস্টিংস। এখানে শুধু একটি প্রশাসনিক পদের পরিবর্তন হয়নি, বরং এর মধ্যে একটি গভীর সাংবিধানিক পরিবর্তন লুকিয়ে ছিল। এর আগে বেঙ্গল, বোম্বে এবং মাদ্রাস এই তিনটে প্রেসিডেন্সি অনেকাংশে পৃথকভাবে পরিচালিত হতো, কিন্তু রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বেঙ্গল প্রেসিডেন্সিকে একটি কেন্দ্রীয় অবস্থান দেওয়া হয় এবং ভারতের প্রশাসনে সেন্ট্রালাইজেশন অফ অথরিটির সূচনা হয়। অর্থাৎ এই আইন ভারতের প্রশাসনিক কাঠামোকে আরও কেন্দ্রীভূত করার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। এখানে দুটো বিষয় অবশ্যই মনে রাখবেন। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন ওয়ারেন হেস্টিংস, কিন্তু ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। এই দুটো তথ্য পরীক্ষায় প্রায়ই বিভ্রান্তির সৃষ্টি করে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল পজিশনটা সৃষ্টি হয়েছিল 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মধ্য দিয়ে, যেখানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পজিশন সৃষ্টি হয় 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে। এই পার্থক্যটা অবশ্যই মনে রাখবেন। গভর্নর জেনারেল পদ সৃষ্টি করে প্রশাসনিক কেন্দ্রীকরণের ভিত্তি তৈরি করা হয়েছিল, কিন্তু একজন গভর্নর জেনারেলের হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি। সিদ্ধান্ত গ্রহণের সহযোগিতা এবং নিয়ন্ত্রণের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা তৈরি করা হয়েছিল, সেটাই হলো এক্সিকিউটিভ কাউন্সিল। রেগুলেটিং অ্যাক্টের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রভিশন ছিল গভর্নর জেনারেলের সঙ্গে একটি এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা। এই কাউন্সিলে 4 জন সদস্য ছিলেন, যারা গভর্নর জেনারেলকে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, গভর্নর জেনারেল ছিলেন সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা, কিন্তু তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারতেন না। কাউন্সিলের মতামত এবং সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্ত প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এর মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছিল, একদিকে শক্তিশালী প্রশাসনিক নেতৃত্ব, অন্যদিকে প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল আন্ডার রেগুলেটিং অ্যাক্ট ওয়াজ অ্যাসিস্টেড বাই হুইচ ইনস্টিটিউশন? এখানে উত্তর হবে আ কাউন্সিল অফ 4 মেম্বার্স। গভর্নর জেনারেল এবং এক্সিকিউটিভ কাউন্সিল প্রশাসনিক কাঠামোর পরিবর্তন ঘটিয়েছিল, কিন্তু বিচার ব্যবস্থার ক্ষেত্রে কি পরিবর্তন এসেছিল? রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আরেকটি ঐতিহাসিক অবদান যেটা ঘটেছিল তা হলো ভারতে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। এবার আমরা সেই বিষয়টি আলোচনা করব। এখনো পর্যন্ত আমরা দেখলাম রেগুলেটিং অ্যাক্ট কিভাবে প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এনেছিল, কিন্তু একটা প্রশ্ন এখনো থেকে যায়, শুধু কি প্রশাসনিক সংস্কারই যথেষ্ট? অবশ্যই নয়। একটি কার্যকর প্রশাসনের জন্য একটি সুশৃঙ্খল বিচার ব্যবস্থাও অপরিহার্য। এই কারণেই রেগুলেটিং অ্যাক্টের আরেকটি ঐতিহাসিক অবদান ছিল কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করা। পরবর্তীতে রয়্যাল চার্টার অফ 1774 এর মাধ্যমে এই আদালত প্রতিষ্ঠিত হয় এবং স্যার এলিজা ইম্পে প্রথম চিফ জাস্টিস হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এখানে পরীক্ষামূলক একটা বিষয় মনে রাখবেন, রেগুলেটিং অ্যাক্ট পাস হয় 1773 সালে, কিন্তু সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1774 সালে। এই একটি ক্রোনোলজি থেকেই কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রশ্ন আসতে দেখা যায় এবং অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা এই বিষয়টিকে গুলিয়ে ফেলেন। তাহলে প্রশ্ন হলো যে এই যে আদালত সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ফলে ভারতের প্রশাসনিক ব্যবস্থায় কী পরিবর্তন এসেছিল, সেটি এখন আমরা বুঝব। এখন আমরা রেগুলেটিং অ্যাক্টের সবথেকে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দিকটি আলোচনা করব। যদি এই অংশটি পরিষ্কারভাবে বুঝতে পারেন তাহলে পুরো অধ্যায়টি অনেক সহজ হয়ে যাবে।
রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষমতাচ্যুত করা ছিল না, বরং পার্লামেন্ট বুঝতে পেরেছিল যে ভারতের মতো একটি বিশাল ভূখণ্ডের প্রশাসন সম্পূর্ণভাবে একটা কমার্শিয়াল কোম্পানির উপর ছেড়ে দেওয়া যায় না। তাই প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্ট ভারতের প্রশাসনিক বিষয়গুলির ওপর একটি বৈধ এবং কার্যকর কর্তৃত্ব কায়েম করতে চাইল। এই কারণেই রেগুলেটিং অ্যাক্টকে অনেক ইতিহাসবিদ বিগিনিং অফ পার্লামেন্টারি কন্ট্রোল ইন ইন্ডিয়া বলে উল্লেখ করেছেন। এখানে কিন্তু অনেক শিক্ষার্থীর বিভ্রান্তি থাকে, তারা মনে করে যে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের সমাপ্তি ঘটেছিল। এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। আর এই জায়গা থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসছে পরীক্ষায়। যদি স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনে বলা হয় যে দ্য রেগুলেটিং অ্যাক্ট অ্যাবলিশ দ্য রুল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাহলে কিন্তু বক্তব্যটি ইনকারেক্ট। তাহলে সঠিক বক্তব্য কি? সঠিক বক্তব্য হবে দ্য রেগুলেটিং অ্যাক্ট ইন্ট্রোডিউসড পার্লামেন্টারি সুপারভিশন ওভার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে আমরা এখনও পর্যন্ত রেগুলেটিং অ্যাক্টের বিভিন্ন প্রভিশনসগুলো বিশ্লেষণ করলাম। এবারে আমরা এটা দেখার চেষ্টা করব যে সাংবিধানিক ইতিহাসে ভারতের যে সাংবিধানিক বিবর্তন ঘটেছে তার ইতিহাসে এই আইনের প্রকৃত গুরুত্ব কোথায়। যখন আমরা কোনো আইন অধ্যয়ন করি তখন শুধুমাত্র তার প্রভিশনসগুলো জানাই যথেষ্ট নয়। একজন কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্যান্ডিডেটের সবথেকে বড় স্ট্রেংথ হলো তিনি একটি আইনের কনস্টিটিউশনাল সিগনিফিকেন্স ব্যাখ্যা করতে পারেন। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব মূলত 4টি স্তরে বোঝা যায়। প্রথমত, এটি প্রথমবারের জন্য ব্রিটিশ পার্লামেন্টকে ভারতের প্রশাসনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত করেছিল। দ্বিতীয়ত, ভারতের প্রশাসনে সেন্ট্রালাইজেশনের ভিত্তি স্থাপন করেছিল এই আইনটি। তৃতীয়ত, এটি একটি প্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থার সূচনা করেছিল যার মাধ্যমে প্রশাসন এবং আইনের সম্পর্ক একটি নতুন মাত্রা পেয়েছিল। এবং সর্বশেষে বলা যায় যে পরবর্তীকালের যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্টস এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টসের সাংবিধানিক ভিত্তি প্রস্তুত করে দিয়ে গেছিল এই রেগুলেটিং অ্যাক্ট। অতএব এই রেগুলেটিং অ্যাক্টকে শুধুমাত্র একটি আইন হিসেবে নয়, বরং ভারতের সাংবিধানিক বিবর্তনের সূচনাবিন্দু হিসেবে মূল্যায়ন করা অধিকতর যথাযথ। এখনও পর্যন্ত আমরা 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের ঐতিহাসিক প্রেক্ষাপট, তার মেজর প্রভিশনস এবং সাংবিধানিক গুরুত্বগুলোকে আলোচনা করেছি। এবার আমরা বিষয়টিকে একজন পরীক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে দেখব। কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রশ্ন কেবল তথ্যভিত্তিক হয় না, অনেক সময় দুটি কাছাকাছি তথ্যের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বোঝার ক্ষমতাও যাচাই করা হয়। তাই এই অধ্যায় থেকে 3টে বিষয় সবসময় বেশি গুরুত্ব পায়। প্রথমত, প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট অ্যাট কলকাতা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এবং তৃতীয়ত, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়েছিল নাকি পার্লামেন্টের নিয়ন্ত্রণ শুরু হয়েছিল? এই 3টে বিষয় পরিষ্কার থাকলে এই অধ্যায়ের অধিকাংশ অবজেক্টিভ কোয়েশ্চেন আপনি আত্মবিশ্বাসের ওপর ভর করে উত্তর দিয়ে আসতে পারবেন এবং সঠিক উত্তর দেবেন। এই ধারণাগুলি কয়েকটি পরীক্ষাভিত্তিক প্রশ্নের মাধ্যমে যাচাই করা যাক। এখন প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং উত্তরটি আমি বলার আগে নিজে ভাবার চেষ্টা করুন। প্রথম প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল? আমি চাই উত্তরটি বলার আগে কিছু সময় নিজের মধ্যে ভাবুন। এখানে সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন, যদি প্রশ্নে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের জায়গায় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লেখা থাকে তাহলে কিন্তু উত্তরটা আর ওয়ারেন হেস্টিংস হবে না, তখন সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। তাই শুধু নাম মুখস্থ করলেই হবে না, পজিশনের পার্থক্যটা বুঝতে হবে। আমরা চলে যাই পরের প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে যে কলকাতায় সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আবারও কয়েক সেকেন্ড সময় নিন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। অপশানগুলো ভালোভাবে পড়ুন এবং দেখুন যে কোনটি সঠিক উত্তর হবে।
দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরটি হল 1774 সাল। এখানে অনেকেই 1773 সাল উত্তর হিসেবে সিলেক্ট করে ফেলেন, কারণ সেই বছর রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল। এই ধরনের ক্রোনোলজি বেসড প্রশ্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে খুবই কমন, কিন্তু এখানেই অনেক শিক্ষার্থী ভুল করে ফেলে, তাই খুব সচেতনতার সাথে উত্তর নির্বাচন করবেন। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেখানে শুধু তথ্য নয় বরং ধারণার পরীক্ষা হবে। এই বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনুন। দ্য রেগুলেটিং অ্যাক্ট অ্যাবলিশ দ্য রুল অফ দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনার মতে এটি সত্য নাকি মিথ্যা? আমাদের ভিডিওটি কিছুক্ষণ পজ করুন এবং কমেন্ট বক্সে আপনার উত্তরটি লিখে পাঠান। সাধারণত এই ধরনের স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেনেই শিক্ষার্থীরা কনসেপচুয়াল ক্ল্যারিটি না থাকার কারণে প্রায় সময় ভুল করে আসে, তাই উত্তর দেবার আগে ভেবেচিন্তে উত্তর দেবেন। তাহলে চলুন দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তর কী। এর সঠিক উত্তরটি হবে ফলস, কারণ রেগুলেটিং অ্যাক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায়নি, বরং ব্রিটিশ পার্লামেন্ট প্রথমবার কোম্পানির প্রশাসনের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। এই ধরনের স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন ইউজিসি নেট এবং WBCS এর মতো পরীক্ষাতে প্রায়শই দেখা যায়, তাই তথ্যের পাশাপাশি কনসেপ্টটিও পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এখন মাত্র কিছু সেকেন্ডেই আজকের পুরো ভিডিওটি পুনরাবৃত্তি করা যাক। পরীক্ষার আগে এই অংশটি একবার মনে করতে পারলেই পুরো টপিকটি সহজে রিকল করা যাবে। আজকের এই পুরো ভিডিওটিকে যদি কয়েকটি মূল শব্দে মনে রাখতে চান, তাহলে এই ধারাবাহিকতাটি মনে রাখুন। 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয় এবং এই আইনের মধ্যে দিয়ে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে একটা পোস্ট ক্রিয়েট করা হয়। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে কর্মরত ছিলেন ওয়ারেন হেস্টিংস। গভর্নর জেনারেলকে সহায়তা করার জন্য এক্সিকিউটিভ কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান গঠন করা হয়। পাশাপাশি 1774 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হচ্ছে সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস ছিলেন স্যার এলিজা ইম্পে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট প্রথমবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই একটি ধারণা যদি আপনার পরিষ্কার থাকে, তাহলে রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কিত অধিকাংশ প্রশ্নের উত্তর আপনি যুক্তি দিয়ে দিতে পারবেন এবং সেখানে ভুল হবার সম্ভাবনা ভীষণভাবে কম থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 নিয়ে। সেখানে আমরা দেখব কেন রেগুলেটিং অ্যাক্ট যথেষ্ট ছিল না এবং কোন সীমাবদ্ধতাগুলি দূর করার জন্য নতুন আইন প্রণয়ন করার প্রয়োজনীয়তা দেখা গিয়েছিল। আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকুন, নিয়মিত পড়াশোনা করুন এবং প্রতিটি টপিক বোঝার চেষ্টা করুন, কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনে কনসেপচুয়াল ক্ল্যারিটির ওপর ভিত্তি করেই দীর্ঘমেয়াদী সাফল্য লাভ করা যায়।